তো গত কয়েকদিন আগে আমার চ্যানেলে আপনারা এই ফোনটার একটা শর্টস দেখে অনেকেই কনফিউজড হয়ে গেছেন যে এটা আমি কেন রিকমেন্ড করলাম বা এটাকে আমি এই 30,000 বা 35,000 রেঞ্জে কেন সব থেকে সুন্দর ফোনই বা বললাম। অনেকে আবার ভেবে নিয়েছে এটাকে আমি বেস্ট ফোন বলেছি। তো এই বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার করা উচিত। ওয়েল, এটা নিয়ে যখন আমি শর্টস বানাই তখন বেসিক্যালি পুরোটাই ফোকাস ছিল এর লুকের দিকে, এবং এটা যে সুন্দর একটা ফোন আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি মানুষ আর্গিউ করবে না, যদিও অনেক বেশি সাবজেক্টিভ একটা ম্যাটার এই ডিজাইন চয়েস। সো এটা আমি অবশ্যই আপনাদের উপরই সবসময় ছেড়ে দেই এবং এখনও সেটাই করতে চাই। তবে এই ফোনটা আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনে মনে হয়েছিল একটা মানে গুড ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে এসেছে, তো এই জন্য বেসিক্যালি শর্টসটা করা। এনিওয়েজ, আপনারা যারা কনফিউজ ছিলেন এই ফোনটা নিয়ে তাদেরকে একেবারে সব কনফিউশন আজকের ভিডিওতে দূর করে দিব আশা করি, এবং একটা ইন ডেপথ রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এই নোট 40 প্রো ডিভাইসটা নিয়ে। কারণ এই ফোনটা আমরা গত প্রায় 10 দিন যাবত ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছিলাম। আমাদের সিম কার্ড এটাতে ইনস্টল ছিল এবং কেমন ব্যাটারি লাইফ আমরা পেয়েছি, ওভারঅল ফোনটা আমাদেরকে কেমন পারফরমেন্স ডেলিভার করেছে বিভিন্ন কন্ডিশনে, আউটডোরে ভিজিবিলিটি কেমন ছিল, সব কিছু নিয়ে একেবারে ইন ডিটেল আলোচনা হবে আজকের ভিডিওতে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। ওকে, তো সবসময়ের মতো শুরু করবো আনবক্সিং দিয়ে, এবং এই ফোনটার বক্স কিন্তু এখন একটু স্পেশাল, কারণ ইনফিনিক্স কিন্তু তাদের নোট সিরিজে চার্জিং সলিউশন নিয়ে অনেক বেশি এনথিউজিয়াস্ট। তো প্রথমেই আপনারা এই বক্সে একটা ম্যাক পাওয়ার নামের ম্যাগনেটিক চার্জার পাচ্ছেন বা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক পাচ্ছেন, যেটা বেসিক্যালি অ্যাপলের যেই ম্যাকসেফ অলমোস্ট সেরকমই কাজ করে। তো এটা ইনফিনিক্সের একটা সলিউশন, এবং এটা কীভাবে কাজ করে একটু পরে আমরা রাউন্ড দ্য রোড দেখবো। তো এটা হচ্ছে আপনারা নোট 40 প্রো এর সাথে পাবেন, বাট আপনি যদি নোট 40 কিনে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন তাদের যে ব্র্যান্ড নিউ ম্যাক প্যাড এটা, এবং এটাও কিন্তু প্রোর সাথে কাজ করবে, বাট যেহেতু এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের ফোন, সো তারা এটার সাথে একটা ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আপনাকে প্রোভাইড করছে ফ্রি অফ কস্ট। এছাড়াও একটা চমৎকার দেখতে এই কাভার, যেটা আমি সত্যি বলতে অনেক বেশি সারপ্রাইজড। আমরা চাইনিজ বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে দেখে থাকি, স্পেশালি হাই এন্ডের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে রেয়ার পার্টের যে ডিজাইন সেটার সাথে সামঞ্জস্য রেখে এই কেসগুলো ডিজাইন করে। তো এই মিড রেঞ্জের ফোন বা একেবারে এন্ট্রি মিড রেঞ্জের ফোনগুলোতে কিন্তু আমরা এই সলিউশনটা দেখি না। তো এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। তাছাড়া এটার একটা ফাংশনাল বেনিফিটও রয়েছে, যেটা নিয়ে একটু পরে কথা বলছি। দেন আমরা পাচ্ছি ফোন, রয়েছে একটা 70 ওয়াটের চার্জার, একটা কেবল এবং একটা গ্লাস প্রোটেক্টর কিন্তু আমরা বক্সের ভিতরে পেয়ে যাচ্ছি, যেটা আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের ফোনে, কারণ এগুলোতে আসলে আমরা কাস্টম যেই ডিসপ্লে সাইজ এইগুলোতে কিন্তু অনেক সময় কার্ভ ভালো একটা প্রোটেক্টর পাই না। এনিওয়েজ, তো আমরা যদি ডিজাইনে চলে আসি, ফোনটাতে আপনারা পাচ্ছেন লেদার ব্যাক, অ্যাজ ইউ ক্যান সি লেদার অ্যালাইক, এবং এখানে যে ক্যামেরা বাম্পটা সেটা কিন্তু বেশ বড় সাইজের, এবং এখানে আপনারা মোট 3টা ক্যামেরা পাচ্ছেন আর একটা এলইডি লাইট পাচ্ছেন। তো এটা গোল্ডেন কালারের একটা অ্যাকসেন্ট রয়েছে, যেটা আমরা সাইড বর্ডারেও দেখতে পাবো। তো ওভারঅল ফোনটাকে কিন্তু বেশ কমপ্লিমেন্ট করছে এই কালারটা, এবং আমার যে রিভিউ নিট এটার কালার ভিন্টেজ গ্রিন। এছাড়াও ফোনটা আপনারা আরও দুটো কালারে পাবেন, যার একটা হচ্ছে টিয়ান গোল্ড এবং আরেকটা এখনও আসেনি, ওইটা সামনে হয়তো পাবেন, সেটা হচ্ছে রেসিং কালার। তো বেসিক্যালি এই কালারটা আমার কাছে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ এবং একটু সাটল লুকিং মনে হয়েছে এবং ক্লাসি লুকিং মনে হয়েছে, যেটা বেসিক্যালি আপনারা এর নামেও দেখতে পাবেন, ভিন্টেজ গ্রিন। তো এটা অলমোস্ট ভিন্টেজ একটা লুক দিচ্ছে, বাট ভেরি ক্লাসি। তো এই জন্য আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লেগেছে। আর যেহেতু এটার ফ্রন্টে কার্ভ গ্লাস রয়েছে, তো রেয়ার পার্টটাও কিছুটা কার্ভ, ফোনটা হাতে কিন্তু বেশ থিন লাগে। আর এরকম প্রিমিয়াম ফিলিং একটা ফোনেও আপনি যখন ব্যাক কভার লাগাবেন, মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্বল হয়ে যায়, বাট এটাতে কিন্তু সেরকমটা হবে না, বিকজ এটার যেই রেয়ার পার্ট এটাও কিন্তু অলমোস্ট সেম ম্যাটেরিয়ালের। তো এটাও দেখতে বেশ ভালো লাগে, এবং এটা সাইডে যেহেতু খুব বেশি কাভার করে না, এ কারণে আপনি মোটামুটি একটা স্লিম প্রোফাইলই পাবেন। তাছাড়া যেটা একটু আগে বলছিলাম যে এই কেসের কিন্তু একটা ফাংশনাল বেনিফিটও রয়েছে, তাহলে এখানে আপনারা একটা রিং দেখতে পাচ্ছেন। এই রিং বেসিক্যালি কাজ করবে তাদের যে ম্যাক্সেফ পাওয়ার ব্যাংক সেটা দিয়ে। আপনি এটাতে যখন লাগাবেন তখন এটা কিন্তু ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পাওয়ার ব্যাংকে কিন্তু একটা অন অফ সুইচ রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, এবং চার্জিং কতটুকু রয়েছে সেটাও কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে। তো এটা লাগানোর পরে আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন এখানে চার্জ হচ্ছে, এবং চার্জিংয়ের সময় এটা কিন্তু একটা অ্যানিমেশন দেবে, যেটা দেখতে অলমোস্ট অ্যাপলের মতো এবং ডাইনামিক আইল্যান্ডে যেটা আমরা দেখেছি। তবে এখানে আমার ছোট্ট একটা কমপ্লেন রয়েছে, তা হলো এটা যখন আপনি কেস খুলে ব্যবহার করবেন, অর্থাৎ আপনি কেসটা এই মুহূর্তে ব্যবহার করতে চাচ্ছেন না, বাট আপনি ম্যাগনেটিক চার্জারটা ব্যবহার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন না, বা ব্যবহার করতে পারলেও এটা ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হবে না এবং খুবই হালকাভাবে অ্যাটাচ হবে, কারণ এটাতে কিন্তু কোনো ম্যাগসেফ বিল্ট ইন নেই। তো এই ব্যাপারটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে। এখানে যদি এরকম সেম একটা ম্যাগনেট দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো আর একটু বেটার হতো, বাট আপনারা জানেন যে এখনকার যে চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলো এগুলো কিন্তু খুব বেশি স্লিম করার ট্রাই করে, তো এই কারণে হয়তো এটাতে ম্যাগনেট দেওয়ার কোনো জায়গা ছিল না। বাট এটাতে মোটামুটি চার্জিংয়ের জন্য যে সলিউশন দরকার সবই আপনি পাচ্ছেন। লাইক এই ফোনটাতে ওয়্যারলেস চার্জার রয়েছে, রিভার্স ওয়্যারলেস চার্জার রয়েছে, এটাতে
রিভার্স ওয়্যার চার্জার রয়েছে, পাশাপাশি এটাতে যে বক্সের চার্জার সেটাও কিন্তু 70 ওয়াটের। তো বুঝতেই পারছেন শুরুতে যেটা বলেছি যে তারা চার্জিং সলিউশন নিয়ে অনেক বেশি কনসার্ন এই নোট সিরিজে। এনিওয়েজ, তো ফোনটার বাকি দিকে যদি চলে আসি, এটাতে আপনারা পাওয়ার বাটন বেশ কনভিনিয়েন্ট জায়গাতে পাচ্ছেন। তাছাড়া উপরের দিকে কিন্তু একটা আয়ার ব্লাস্টারও রয়েছে। আর এখানে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন JBL টিউনড এই স্পিকারগুলো, অবশ্যই ডুয়েল স্টিরিও স্পিকার আপনারা এই ফোনে পাচ্ছেন, যেটার সাউন্ড আসলেই খুব চমৎকার। আপনারা এটা ইন পার্সন না শুনলে আসলে এই ভিডিওতে বলে আপনাদেরকে বোঝানো যাবে না। তো যারা মিডিয়া কনজাম্পশন অনেক বেশি করে থাকেন ফোনে, তারা চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাবেন, নো ডাউট। আর সেটাকে আরেকটু এনহ্যান্স করতে ফ্রন্টে রয়েছে এই 6.8 ইঞ্চের অ্যামেজিং অ্যামোলেড ডিসপ্লে, যেটা কার্ভ, এবং এই ডিসপ্লেতে কিন্তু বেজেল যথেষ্ট কম। সো আপনি যখন মিডিয়া কনজিউম করছেন বা গেমিং করছেন, একেবারে ডিস্ট্র্যাকশন আপনার ফিল হবে না। তাছাড়া এটার যে টাচ রেসপন্সিভনেস সেটাও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তাদের যে প্রিভিয়াস জেনারেশনের ডিসপ্লেগুলো সেগুলোর তুলনায়। পাশাপাশি এটাতে আপনারা এনাফ ব্রাইটনেসও পাচ্ছেন যাতে করে আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো রকম ইস্যুস না হয়। আর এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও থাকছে। তবে গেমিংয়ের কথা বলতে গিয়ে মাথায় আসলো এই ফোনটার ফার্স্ট যে জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তা হলো এর প্রসেসর চয়েস। ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99। ডেফিনেটলি প্রসেসরটা মিড রেঞ্জের বেশ কেপেবল একটা প্রসেসর, বাট যখন আপনি 30,000 টাকা বাজেট রেঞ্জ ক্রস করবেন তখন কিন্তু আসলে হেলিও G99 খুব একটা কম্পিট করতে পারবে না মার্কেটে, স্পেশালি যেখানে আমাদের মতো মার্কেটে আনঅফিসিয়াল ফোনের দাপট কিন্তু অনেক বেশি। তো সেই জায়গাতে আপনারা পাচ্ছেন হেলিও G99, এটার যে বেস ভেরিয়েন্ট 31,000 টাকা সেটাতে। তো এই ফোনটা বেসিক্যালি আপনারা দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা 8,256 আর একটা 12,256। তো 12,256 ভেরিয়েন্টের দাম 35,000 টাকার মতো, আর 8,256 দাম 31,000 টাকার মতো। তো এই রেঞ্জে আমার মনে হয় ইনফিনিক্স যদি আরেকটু বেটার কোনো রেঞ্জের প্রসেসর ব্যবহার করতো, লাইক স্ন্যাপড্রাগন 6 Gen 2 ব্যবহার করতো বা ডিমেনসিটি 7200ও ব্যবহার করতো, সেক্ষেত্রে আমার মনে হয় ইউজাররা লং টার্মে বেশ চমৎকার একটা পারফরমেন্স পেতো। তবে এই প্রসেসরটা যে একেবারে ইউজেবল না ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। এটা দিয়ে আপনারা মোটামুটি ডে টু ডে লাইফে কাজ ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। মাল্টিটাস্কিং বেশ ভালো থাকে, স্পেশালি 12 GB র্যাম থাকায়। ইভেন টুকটাক গেমিংয়ে এই ফোনটা খুব একটা খারাপ পারফর্ম করেছে এমন না, স্পেশালি আপনি যদি লাইট ওয়েট গেম লাইক কল অফ ডিউটি খেলেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আর হ্যাঁ, গেমিংয়ের ক্ষেত্রে এটাতে কিন্তু আরেকটা বেনিফিট যেটা লাস্ট ইয়ারেও ছিল, সেটা এখন এটাতে নতুন করে আপডেট হয়েছে, তা হলো পাস থ্রু চার্জিং। অর্থাৎ আপনি গেমিং মোডে যখন এটাতে চার্জে লাগাবেন তখন কিন্তু আপনার ব্যাটারিকে এটা চার্জ করবে না, ডিরেক্টলি ওয়াল অ্যাডাপ্টার দিয়েই ফোনটা পাওয়ার করবে, যার কারণে আপনি বেস্ট পাওয়ারটা পাবেন, বাট আপনার ব্যাটারি কিন্তু খুব একটা হিট হবে না। তো এটা বেশ ভালো একটা ফিচার, স্পেশালি এই ধরনের এন্ট্রি বাজেট সেগমেন্টের একটা ফোনে। আর এই ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স পাচ্ছেন Android 14। আর তাছাড়া এটাতে কিন্তু ইনফিনিক্স যেটা বলছে যে তারা 2 বছরের সফটওয়্যার আপডেট দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে, পাশাপাশি 36 মাস অর্থাৎ 3 বছরের সিকিউরিটি প্যাচ তারা আপডেট দিবে, যেটা এখনকার স্ট্যান্ডার্ডে ঠিকঠাকই আছে বলা যায়। যদিও ফ্ল্যাগশিপে আমরা দেখতে পাচ্ছি যে তারা 6-7 বছরেরটাও কিন্তু ক্লেম করছে। তো এবার আমরা ক্যামেরা সেকশনে চলে যাই, এবং ফোনটার রেয়ারে আপনারা পাচ্ছেন মোট 3টা ক্যামেরা, যেখানে প্রাইমারিটা 108 মেগাপিক্সেলের, বাট বাকি দুটা খুব একটা কাজের না, কারণ দুইটাই 2 মেগাপিক্সেলের, একটা ডেপথ সেন্সর আর একটা ম্যাক্রো। আর ফ্রন্টে আবার আপনারা 32 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন। তো এই মুহূর্তে অনেকে হয়তো ভিডিও দেখার বন্ধ করে দিবেন, বিকজ এত দামি একটা ফোনে ওয়াইড অ্যাঙ্গেল কোনো ক্যামেরা নেই কেন। ওয়েল, এই জায়গাতে আমিও আপনাদের সাথে একমত যে এত দামি একটা ফোনে, প্রায় 35,000 টাকার দাম, এই ফোনে অবশ্যই একটা আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু দেওয়া উচিত ছিল। বাট এখানে আমার মনে হয় একটা বড় মিসড অপরচুনিটি ছিল ইনফিনিক্সের। আমি অবশ্যই আশা করব সামনের যেই নোট সিরিজের ফোনগুলো আসবে তারা একটা আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাটলিস্ট এটাতে ইনক্লুড করবে। তো এখনও যারা ভিডিওটা দেখছেন, চলুন দেখে নিই এর প্রাইমারি ক্যামেরা আসলে কেমন পারফর্ম করলো। ওয়েল, ডে লাইটে যেমনটা দেখতে পাচ্ছেন ছবির ক্যারেক্টার অলমোস্ট ইনফিনিক্স টাইপেরই, অর্থাৎ মোটামুটি ওয়েল ডিটেইলড এবং কালার রিপ্রোডাকশন নিউট্রাল গ্রাউন্ডে থাকবে, খুব বেশি ওভার স্যাচুরেটেড না। তাছাড়া ছবিগুলোতে হোয়াইট ব্যালেন্স কিন্তু বেশ ভালো ছিল। তাছাড়া এখানে স্কিন টোনের কালারও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালোভাবে প্রিজার্ভ করা হয়েছে। যদিও আপনারা যখন পোর্ট্রেট মোডে ছবি তুলবেন তখন একটা ব্যাপার বেশ কনসিস্টেন্টলি লক্ষ্য করেছি, তা হলো হাইলাইট যদি অনেক বেশি ব্রাইট থাকে তখন ওভারব্লোন করে ফেলার একটা টেন্ডেন্সি এই ফোনটাতে ছিল। বাট ব্যালেন্স লাইটিং কন্ডিশনে আবার এটার HDR বেশ ভালোই কাজ করে, এবং যেমনটা দেখতে পাচ্ছেন ছবিগুলোতে রেজাল্ট কিন্তু বেশ ভালো থাকে। ইভেন লো লাইটেও আমি দেখেছি স্কিন টোন বেশ ভালোভাবে প্রিজার্ভ করতে, যদিও লাইট যখন একেবারে কমে যায় তখন কিছুটা নয়েস আমরা দেখতে পাবো ছবিতে। তবে ওভারঅল এর যে প্রাইমারি ক্যামেরার রেজাল্ট সেটাকে আমি ভালোর কাতারেই ফেলবো। আর ফ্রন্টের যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটার যে রেজাল্ট সেগুলো অলমোস্ট অন পার উইথ দ্য মেইন ক্যামেরা, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, ফেসের কালার অলমোস্ট সেম, এবং এখানেও আপনার HDR বেশ ভালো কাজ করে। বাট যখনই আপনি পোর্ট্রেট মোডে তুলবেন তখন দেখা যায় যে অনেক বেশি স্ট্রাগল করে ফোনটা। আর বাকি সব G99 প্রসেসরের ফোনগুলোর মতোই এটাতেও আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 2K 30 FPS পর্যন্ত। আর এ হচ্ছে তার রেজাল্ট। আর এতে থাকা 5000 mAh ব্যাটারি অ্যারাউন্ড 10 to
টু 12 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম আপনাকে দেবে, ক্ষেত্র বিশেষে অবশ্যই। আপনি যদি খুব বেশি হেভি ইউজ না করেন তাহলে ম্যাক্সিমাম হয়তো 12 আওয়ার্সের মতো পাবেন, বাট আপনি যদি খুব বেশি হেভি ইউজ করেন, আউটডোরে 4G ইউজ করেন বা ফুল ব্রাইটনেসে ইউজ করেন, সেক্ষেত্রে অ্যারাউন্ড 9 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম আপনি এক্সপেক্ট করতে পারেন এই ফোন থেকে, যেটা আমি বলবো মোর দ্যান ডিসেন্ট। আর টপ আপের জন্য নানান অপশন তো রয়েছে, ওয়্যারলেস, ওয়্যার্ড, যেটা আপনার পছন্দ। তো সব মিলিয়ে ইনফিনিক্সের এই নোট 40 প্রো আসলে রিকমেন্ড করার মতো কি না। ওয়েল, আমাদের সবার চাহিদা কিন্তু একরকম না, অনেকেই চায় যে অফিসিয়াল অ্যাসিওরেন্স। তো তাদের জন্য এই ফোনটা যে ফিচারগুলো যে প্রাইস রেঞ্জে অফার করছে, তাদের জন্য এই ফোনটা রিকমেন্ড করাই যায়। স্পেশালি তারা যদি আবার লুকটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, বা তারা ফাস্ট চার্জিংকে প্রায়োরিটি দিয়ে থাকে, ইভেন তারা যদি অলরাউন্ড একটা ভালো ফোন খোঁজে। তবে আপনি যদি অনেক বেশি নিটপিকি হয়ে থাকেন বা এই প্রাইস রেঞ্জে বেস্ট ডিলটা খুঁজে থাকেন, সেক্ষেত্রে হয়তো নোট 40 প্রো আপনাকে বেস্ট ডিল অফার করবে না। লাইক এটাতে বেশ কিছু শর্টকামিংস রয়েছে, স্পেশালি এর যে ক্যামেরা সেকশনে কোনো রকম আলট্রা ওয়াইড না থাকা, এবং এর যে প্রসেসর সেটা আরেকটু বেটার কোনো প্রসেসর ব্যবহার না করা। এই দুটো ব্যাপার আমার কাছেও পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। তো তাদের জন্য মার্কেটে ডেফিনেটলি অনেক অপশন রয়েছে, অফিসিয়াল, আনঅফিসিয়াল। বাট যারা অফিসিয়াল অ্যাসিওরেন্স চান ওয়ারেন্টির ক্ষেত্রে, তাদের জন্য আমার মনে হয় না নোট 40 প্রো খুব একটা খারাপ ডিল হবে। তারপরও ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো এই ছিল বেসিক্যালি নোট 40 প্রো নিয়ে বিস্তারিত। ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, ভালো না লাগলে সবসময় মতো জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।